সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে সন্ধ্যার রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। আজকে ক্লাসে আলোচনার বিষয় থাকবে শীতল পাটি কি এবং শীতল পাটির বয়ন পদ্ধতি বর্ণনা করো। আপনাদের শিল্প উপকরণ ও প্রণ কৌশল থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? শিল্প উপকরণ ও প্রণ কৌশল থেকে মনে করেন যে অঙ্কন করার বয়ন পদ্ধতিটা ওই করণ কৌশলেরই একটা অংশ। এখানে আপনার গ্রামীণ লোক ঐতিহ্যর একটা পাঠ হলো শীতল পাটি। শীতল পাটি এক ধরনের মেঝেতে পাতা আসন বা গালিচা। শীতল পাটি জিনিসটা আসলে কি? শীতল পাটি এক ধরনের মেঝেতে পাতা আসন বা গালিচা। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটির শিল্প। এই শীতল পাটি কি, এর সংজ্ঞাটা এতটুকু দিলেই হবে। মুক্ত বা পাটি বেত বা মুস্তাক নামক গুল্ম জাতীয় উদ্ভিদের ছাল থেকে এগুলো তৈরি করা হয়ে থাকে। হস্তশিল্প হিসাবে এগুলো যথেষ্ট কদর রয়েছে। শহরে শোপিস এবং মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাজসজ্জা দ্বারা মাদুরকে নকশি পাটিও বলা হয়। জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো 2017 খ্রিস্টাব্দে বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতল পাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। অর্থাৎ 2017 সালে এটা ইউনেস্কো কর্তৃক আপনার ঐতিহ্যবাহী যে একটা অংশ, সেটা তারা তালিকার ভিতরে নিয়ে আসে। ইতিহাস। এখন আমরা শীতল পাটির ইতিহাস সম্পর্কে জানব। অচ্যুতচরণ চৌধুরী অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি কর্তৃক বিরচিত এবং 1920-এর দশকে প্রকাশিত শ্রীহট্টের ইতিবৃত্ত নামীয় বিশালাকার গ্রন্থের প্রথম খণ্ডের 4র্থ অধ্যায় শীতল পাটি সম্পর্কে যে বর্ণনাটা পাওয়া যায় সেটি সম্পর্কে আমি একটু সংক্ষেপে আলোচনা করছি। আপনি একটু দেখেন। ইতিহাসটা আপনারা অল্প করে দেবেন। ভূমিকা দেওয়ার পরে যদি কেউ মনে করে যে আমি ইতিহাস দেব না, দেওয়ার দরকার নেই, কিন্তু ইতিহাসটা একটু জেনে রাখেন। এই শিল্পের মধ্যে শীতল পাটি সর্বপ্রধান এবং বিশেষ বিখ্যাত। মুক্তা নামক এক জাতীয় গুল্মের বেত্র দ্বারা ইহা প্রস্তুত হয়। ইহা শীতল, মসৃণ ও আরামজনক বলিয়া সর্বত্র আদিত। বঙ্গদেশের অন্য কোথাও এইরূপ উৎকৃষ্ট পাটি প্রস্তুত হইতে পারে না। পাটির বেত্র রঞ্জিত ক্রমে পাশা, দাবা প্রভৃতি বিবিধ খেলার ছক ইত্যাদি চিত্রিত করা হয়। পাটির মূল্য গুণা অনুসারে, অর্থাৎ গুণন অনুসারে 10 আনা হতে 10 টাকা পর্যন্ত হইতে পারে। এখন কি 10 টাকায় দিবে? যে কখনই দিবে। বেত্র যত চিকন হয় মূল্য ততই বর্ধিত হয়। পূর্বে নবাবের আমলে 20 থেকে 25 টাকা হইতে 80 থেকে 90 টাকা, এমনকি 100-200 টাকা পর্যন্ত মূল্যের পাটি প্রস্তুত হইত বলিয়া শোনা যায়। 20 থেকে 21 হাত দীর্ঘ পাটিকে সফট বলিয়া থাকে। ইট ও 44 পরগনাতে, মানে আপনার ইট ও 44 পরগনাতে সর্বোৎকৃষ্ট শীতল পাটি প্রস্তুত হয়। পাটি প্রস্তুতকারক পাটিয়ারা দাস নামে খ্যাত। যারা এই পাটি প্রস্তুত করে তাদেরকে কি বলা হয়? পাটিয়ারা দাস। 1876 থেকে 77 খ্রিস্টাব্দে শ্রীহট্ট হইতে 3927টি মূল্যের পাটি রপ্তানি করা হয়েছিল। এই ইতিহাসটুকু কেউ যদি সংক্ষেপে তুলে ধরতে পারে, 2-5 লাইন দিতে পারেন, আর না হলে ভূমিকা, ওই যে প্রথমে সংখ্যাটা শীতল পাটি এক ধরনের মেঝেতে পাতা আসন বা গালিচা, এতটুকু। তারপর ইতিহাস 2-5 লাইন যদি কেউ লিখতে লিখবে, না হলে সরাসরি শীতল পাটি তৈরি বয়ন পদ্ধতি নিচে আলোচনা করা হবে। এইটুকু তুলে ধরবে। এখানে আপনার সর্বোচ্চ হয়তো 2 মার্ক বা 5 মার্ক থাকতে পারে। যে গুল্ম জাতীয় উদ্ভিদ থেকে শীতল পাটি তৈরি হয় তার স্থানীয় নাম মুক্তা। স্থান ভেদে একে মুস্তাক, পাটিবেত ইত্যাদি নামেও অভিহিত করা হয়। মুক্তা গাছ দেখতে সরু বাঁশের মতো, জন্মে ঝোপ আকারে। গোড়া থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখা হয় মুক্তার কাণ্ড।
দা দিয়ে ছেঁচে পাতা ও ডালপালা ফেলে দেওয়া হয়, দূর করা হয় ময়লা। এরপর মাটিতে মাছ কাটার বটি ফেলে মোত্তার কাণ্ডটিকে চিড়ে লম্বালম্বি কমপক্ষে 4টি ফালি বের করা হয়। কাণ্ডের ভেতরে আগে সাদা নরম অংশকে বলে বুকো। এই বুকো শেষে ফেলে দেওয়া হয়, মানে এই বুকোকে আপনার শেষে ফেলে দেওয়া হয়। যে ব্যক্তি পাটি তৈরি করে তাকে বলা হয় পাটিকর বা পাটিয়াল। পাটিকরের লক্ষ্য থাকে মোটা ছাল থেকে যতটা সম্ভব সরু ও পাতলা বেতি তৈরি করে নেওয়া। বেতি যত সরু ও পাতলা হবে, পাটি তত নরম ও মসৃণ হবে। এজন্য হাতের নখ দিয়ে তিলে বুননযোগ্য বেতি আলাদা করা হয়ে থাকে। বেতি তৈরি হওয়ার পর এক একটি গুচ্ছ বেড়ার আকারে বাঁধা হয়, মানে আটি আকারে বাঁধা হতো। তারপর সেই বেড়া ডেকচিতে পানির সঙ্গে ভাতের মাড় এবং আমড়া, জারুল ও গেওলা ইত্যাদি গাছের পাতা মিশিয়ে সিদ্ধ করা হয়। এর ফলে বেতি হয় মোলায়েম, মসৃণ ও চকচকে। রঙিন নকশাদার পাটি তৈরির জন্য সিদ্ধ করার সময় ভাতের মাড় ইত্যাদির সঙ্গে রঙের গুঁড়ো মেশানো হয়। দক্ষ কারিগর একটি মোটা থেকে 12টি পর্যন্ত সরু বেতি তৈরি করতে সক্ষম। সিলে সিলে বেতি তৈরির সময় পাটিকর বুড়ো আঙ্গুল ও মধ্যমা আঙ্গুল পেঁচিয়ে, মানে মধ্যম আঙ্গুলে কাপড় পেঁচিয়ে নেয় যাতে বেতির ধারে আঙ্গুল না ছেড়ে যায়। পাটিকর মাটিতে বসে কাপড় বোনার মতোই দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর বেতি স্থাপন করে নেয়। পাটি বোনার সময় বেতিগুলোকে ঘন আটসাট করে বসানো হয় যাতে ফাঁক ফোকর না থাকে। নকশি পাটির ক্ষেত্রে পাটিকর তার স্মৃতি থেকে বাদামি এবং প্রাকৃতিক রঙের বেতির সঙ্গে রঙিন বেতি মিশিয়ে নকশা তৈরি করে। এবার এই বেতি কোন কোন অঞ্চলে পাওয়া যায় এবং এর প্রচলনটা কোন কোন অঞ্চলে সব থেকে বেশি আছে সেটা সম্পর্কে একটু আমরা সংক্ষেপে জেনে নিই। সিলেট এই পাটের জন্য বিখ্যাত। এছাড়া সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা, বরিশাল, টাঙ্গাইল, কুমিল্লা ও লক্ষ্মীপুর অঞ্চল এই গাছ জন্মে এবং পাটি ও পাওয়া যায়। ঢাকা নিউ মার্কেট, কারওয়ান বাজারের শীতল পাটি কিনতে পাওয়া যায়। এর দাম আকার অনুযায়ী বিভিন্ন হয়। নকশা করা পাটিগুলো দাম বেশি হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন স্থানে পাটি তৈরি হয়, কিন্তু সিলেট এলাকায় বিভিন্ন স্থানে যে মানে শীতল পাটি তৈরি হয় তা অসাধারণ। সিলেট অঞ্চলের সুনামগঞ্জ প্রভৃতি এলাকায় পাটিকররা তাদের নিপুণতার জন্য শত শত বছর যাবৎ প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ মানে সুনাম অর্জন করে আসছে। শীতল পাটিতে বসে বা শুয়ে যে আরাম পাওয়া যায়, যে অনুভূতিটা শীতল অনুভূতি পাওয়া যায় তা আসলে ব্যাখ্যা করে বলে বোঝানো যাবে না। আধুনিক নগর জীবনেও বিয়ের অনুষ্ঠানের কোণের আসন হিসাবে শীতল পাটির ব্যবহার করা এখনো পর্যন্ত প্রচলন আছে। শীতল পাটির খণ্ডাংশ অন্যান্য হস্তশিল্পী জাত পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। মানে শীতল পাটি তৈরির সময় অতিরিক্ত যে অংশগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে অন্যান্য হস্তশিল্পের কাজেও ব্যবহার করা হয়। তাহলে আপনারা যখন পরীক্ষায় প্রশ্ন উত্তরটা লিখবেন তখন প্রথমে কাকে বলে এটা দিয়ে দিলেন, তারপর অল্প করে ভূমিকা দিয়ে দিলেন, প্রথম ভূমিকা দেবেন, তারপর শীতল পাটি কি এই সংজ্ঞাটা দিবেন, তারপর ইতিহাস যদি কেউ দিতে চান দিবেন, না হলে তৈরি পদ্ধতি দিয়ে না লাস্টে কি কোন কোন অঞ্চলে পাওয়া যায় বিস্তৃত আছে এটা তুলে ধরবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আমরা এখন আমাদের যে গতদিন যে ক্লাসে যে বিষয়টা শিখাইছিলাম, দুইটা হাত, সেই হাত দুইটা দেখবো কার কি অবস্থা। আমি স্ক্রিন শেয়ার করে করে দেখাবো আপনাদেরকে। আর এখন কোনো শীট প্রিন্ট করা লাগবে না। আমি লিখিত পরীক্ষার আগে সাজেশন দেবো, লিখিত পরীক্ষার 2-3 মাস আগে আপনাদের সাজেশন দেবো, মানে পিরিয়ড পরীক্ষার পরপরই আপনাদের সাজেশন দেবো। সেই সাজেশন অনুযায়ী এই যে প্রশ্নগুলো আপনাদের পড়াচ্ছি যেগুলো দিচ্ছি এইগুলো সংক্ষিপ্ত করে শর্ট করে আপনাদের সাজেশন দেবো। তখন শুধু সেই প্রশ্নগুলো মুখস্থ করবেন আর এগুলো শুধু জেনে রাখবেন যে শীতল পাটিটা জিনিসটা আসলে কেমন এবং এটা তৈরি পদ্ধতিটা আসলে কেমন। এটা মুখস্থ করা লাগবে না, শুধু জাস্ট জেনে রাখবেন যেন আপনারা বলতে পারেন যে শীতল পাটি জিনিসটা এই, এটা তৈরি পদ্ধতি এরকম, এই অঞ্চলের প্রচলন আছে, এটা পাওয়া যায়। এই জিনিসটা মাথায় রাখবেন। তো যদি পরীক্ষায় যদি আপনি মুখস্থ করলেন না, পড়লেন না, কোনো কিছু করলেন না, কিন্তু তারপরেও যদি পরীক্ষায় আসে আপনি যেন লিখতে পারেন, তাহলে এই বিষয়টা একটু মাথার ভিতরে গেঁথে নেবেন। এখন কোন শীট প্রিন্ট করতে হবে না।
আমরা এখন সরাসরি আমাদের যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্ক কে কি করছে একটু দেখি। প্রথমে যাই, ফারহানা আক্তার, এরকম খাতার উপরে নাম লিখবেন তাহলে সুবিধা হয়। ফারহানা আক্তার যে পজিশনে আছে ভালো আছে, খারাপ না। এটা ছোট করে রাখলে এই যে আঙ্গুলগুলো একটু বড় হয়ে গেছে, এই যে ভুল ধরা যাবে, মানে ধরাই আসবে না, বোঝা যাবে না। এই জন্যই এরকম থাকলেই হবে, আমার অত ভিআইপি হওয়ার দরকার নাই। এটা হলো মেহেদি, মেহেদিরও ভালো। এই যে ছোট করে রাখলে এই সবগুলো যে মোটা মোটা দেখা যাচ্ছে, এই যে এলোমেলো দেখা যাচ্ছে, এই বক্সটা একটু হাতের মতো করতে হবে। এই যে মাঝখান দিয়ে ওকে স্যার। হাতের ভাঁজ থাকে, ওই ভাঁজটা দেখাতে হবে, নাহলে পিওর বক্স থেকে গেছে। পিওর বক্সটা আপনার একটু হাতের যে মাংসল ভাব সেটা দেখাতে হবে, যেমন ফারানা দেখাইছে। এই যে ফারানা দেখান, এখানে হাতের এখান থেকে রেখা দিয়েছে কিন্তু এরকম টুকটাক দিয়ে একটা রেখা ইউজ করে হাতটা বোঝাতে হবে। আপনি যদি মাঝখান দিয়ে একটা রেখা দিতেন তাহলে দেখতেন যে আপনারও এরকম ভালো লাগতো, আরো ভালো লাগতো। জি স্যার। এটা যার খাতা, আরেকটু চেষ্টা করতে হবে। কচি, কচি আপনার আরেকটু চেষ্টা করতে হবে, একটু বড় বড় হয়ে গেছে, মানে আঙ্গুল করে একটু লম্বা হয়ে গেছে, হাতের যে পোষা, যে কবজি, সেটা বোঝা যাচ্ছে না। এই কবজিটা আগে ফোটায় তুলতে হবে, ঠিক আছে? জি জি স্যার। কবজিটা ফোটাতে হবে, কবজিটা আঙ্গুল দিয়ে ঢেকে দিচ্ছে। এটা আবার ভালো হয়েছে, এটা কার? এই হাতটা ভালো স্যার হয়েছে। এটাই আমার স্যার। এক একতারা হাতেরটা ভালো হয়েছে, মাঝখানেরটা। আর জি বাকিগুলো স্যার। কিন্তু হয়নি, বাকিগুলো হাতের কোনো কবজিই নেই দেখেন। জি স্যার। এই মাঝখানের ছবিটা ভালো হয়েছে। এরপরে রনক, রনকের মোটামুটি ভালো, খারাপ না। এইটা সব থেকে ভালো হয়েছে, এই একতার হাতেরটা, কিন্তু এই তিনটা ভালো হয়নি। এই তিনটা মনে হচ্ছে মুট কেটে আছে, ঠিক আছে? এই এর ছবি ভালো, এটা কার ছবি? স্যার এটা আমার। কি নাম? স্যার জাহাঙ্গীর আলম। জানলাম তো, ভালো করেছেন তো, খারাপ না তো, এরকম কম করে আঁকলে হবে। সাইবা, এই এই আঙ্গুলগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, আর একটু চিকন করতে হবে। সাইবা ভালো, খারাপ না, ভালো। এটা আঁকা বাঁকা আঙ্গুল হয়ে গেছে, আঙ্গুলগুলো স্ট্রেট করতে হবে, এই আর কি। এই হাতটা ভালো হয়েছে। এটা এখনো প্র্যাকটিস করতে হবে। এই খাতাটা কার? এই খাতাটা কার? এটা এখনো প্র্যাকটিস লাগবে। রনক জাহান, রনক জাহানের খাতা। ওই অনেক প্রথম দিন দিলেন মনে হয়, মানে প্রথম দিন যখন আঁকতেছিলাম তখন, পরে মনে হয় আবার ভালো করছেন। এটাও ভালো, খুব ভালো হয়নি, এখনো প্র্যাকটিস লাগবে। আঙুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে, ঠিক আছে? এটা ভালো হয়েছে। এটা কার? এই আঙ্গুলটা আরেকটু ছোট করতে হবে, বেশি মোটা হয়ে গেছে। এটা কার খাতা? পূর্ণিমা, পূর্ণিমা আচ্ছা আপনার। পূর্ণিমা, আমি। হ্যাঁ, এই এই যে এই আঙ্গুলটা একটু মোটা হয়ে গেছে বেশি, এই আঙ্গুলগুলোর তুলনায়, তাহলে এই আঙ্গুলটা চিকন করে দিলেই হবে। আর একটা জিনিস, হাতের যে কবজি, যে তল, আঙ্গুল তো কবজির পরে থাকে, ঠিক আছে? এই হাতে যে তালু, তালুর পরে থাকে, সেই তালুটা নাই, ঠিক আছে? আপনি মুভ করার পরেও দেখবেন যে এখানে একটা খোলা ভাব আছে। আপনি মুভ করবেন নিজে, এরকম একটা মনে করেন যে এইটা হলো ধরে আছে না, এরকম করে ধরে থাকার পরে কেমন দেখা যায়? আমি ভাবলাম খেলা যাবে মানে কোনটা দেখায়, মানে করে নিয়ে নেবো। ক্যামেরা খালি কোনটা? কাছে না তাই নেও। না এই দেখেন, বুঝলেন এই এই এত যে নেড়ে মনে নিয়ে করেন যে চলছিলাম ততদিনে একটার তোর হাতে ধরে আছে, ফুলাইছিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? ততদিনে ফুলাইছিলাম। একটার হাতে ধরে আছে, তো একটার হাতে ধরে থাকার পরেও আমার হাতে এই যে এরকম, এই যে মাংসটা, আমার খালি সেম পারে মাংসটা গ্যাপ আপনার আছে নাই, তারপরে আলাদা এই মাংসটা তো দেখাচ্ছে হতো,
এই আঙ্গুলটা আপনি চিকন করতে হবে, তাই মাংসটা দেখাতে হবে, মাংসটা আপনার নাই, এই মাংসটা ওখানে ফুটাইতে হবে। বুঝতে পারছেন? মনে হয় নাই। সাহেব, আপনি ফোন বন্ধ করে রাখেন। বুঝতে পারছেন? আর তো কেউ জমা দেননি কেন? এই তো ভালো হচ্ছে তো, রাজীব। আপনারা যারা জমা দিয়েছেন, আপনাদের মোটামুটি ভালো হয়েছে, শুধু এই মাংস ভাবটা একটু ইয়ে করবেন। আমি নেক্সট দিন ক্লাসে আবার দেখাবো, ঠিক আছে? দেখাই আমরা পা, ওর সাথে পাটা অঙ্কন করা শেখাবো। নেক্সট দিন ক্লাসে আবার দেখাবো, ওর সাথে কি অঙ্কন করা শেখাবো, পা অঙ্কন। কোনো সমস্যা নেই।